স্বাগতম সবাইকে আবারও মিঠু স্যার ইংলিশ টার্নিং পয়েন্টের পক্ষ থেকে। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 5 অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে কাজ করছি। বিগত আমরা 4টি পার্ট নিয়ে ক্লাস করেছি, যে ক্লাসগুলোতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে ব্যাখ্যাগুলো পরিবর্তন করানো হয় এগুলো নিয়ে আমরা কাজ করেছি। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো হয়তো আমরা এর পরবর্তীতে পার্ট 6 নিয়েও কথা বলতে পারি, যদি আমরা ব্যাখ্যাগুলোকে একটু অল্টারিং করার চেষ্টা করি। সাধারণত আমরা মেইন অংশগুলোই পরিবর্তন করে এসেছি, তবে চেষ্টা করব এর পরবর্তীতে আরেকটা পার্ট নিয়ে কাজ করার জন্য, যেই বিষয়গুলো অনেকেরই সমস্যা থেকে থাকে। তো চলো দেরি করো না যাক, আমরা আজকে কাজ শুরু করি। তো আজকে আমরা শিখব হু হুইজ দ্যাটের পরে অংশগুলো। বিগত 2টি ক্লাস বিগত 4 নম্বর পার্টটা আমরা কিন্তু হু হুইজ দ্যাট নিয়েই কাজ করেছিলাম। তো আজকে আমরা হু হুইজ দ্যাট নিয়ে এবং সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কাজ করব, যেগুলোতে পরীক্ষায় বেশিরভাগই পরীক্ষায় আমাদের আসে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আজকে শুধু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করা শিখব, অর্থাৎ সিম্পল বাক্য থাকলে কীভাবে কমপ্লেক্স তৈরি করতে হয়, মেইনলি আমরা এই বাক্যগুলো আজকে কাজ করব। তার মধ্যে প্রথমে আমরা শিখব আজকে হু হুইজ দ্যাট কোথায় কোথায় যোগ করে আমরা সিম্পলগুলো থাকলে কমপ্লেক্স, কখন কমপ্লেক্স আমরা হু হুইজ দ্যাট যোগ করব। তো একটা আমি স্ট্রাকচার দেখতেছি। নর্মালি দেখা যাবে কিছু কিছু সিম্পল বাক্যের সাবজেক্ট রয়েছে। সাবজেক্টের মধ্যে আছে অ্যাডজেক্টিভ এবং নাউন, দুটি মিলে সাবজেক্ট তৈরি হয়। অনেক সময় নর্মালি আমরা জানি যে সাবজেক্ট মানে নাউন, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আবার অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি হয়। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বাক্যগুলো করতে পারি। তারপর কি থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, তারপরে কিছু এক্সট্রা অংশ থাকতে পারে। এরকম বাক্য থাকলে আমরা কীভাবে কমপ্লেক্স করব। তো কমপ্লেক্সের স্ট্রাকচারটা এরকম হবে। কমপ্লেক্স স্ট্রাকচার এরকম হবে, প্রথমত আমরা সাবজেক্টটা লিখব, সেটা নাউন অংশ অনলি। তারপরে সাবজেক্টটা ব্যক্তিবাচক হলে আমরা হু লিখব, বস্তুবাচক হলে আমরা এখানে হুইচি লিখব। তারপর আমরা একটা বি ভার্ব লিখব, বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর টেন্স ভেদে। তারপরে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। অ্যাডজেক্টিভ পাবো কোথায় আমরা? অ্যাডজেক্টিভ মানে এই যে সাবজেক্ট অংশের মধ্যে অ্যাডজেক্টিভ ছিল, সেই অ্যাডজেক্টিভটা লিখব। এরপরে ফাইনাল ভার্বের মেইন অংশ লিখব, ব্যাক অংশ যা যা ছিল সবগুলো আমরা তুলে দেবো, তাহলে হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। বাক্যটা অবশ্যই দেখা যায় যে সিম্পল আছে, আমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো আমি কমপ্লেক্স করছি বাক্যটাকে, কীভাবে কমপ্লেক্স করা যায় আমরা আবারও শিখব। সিম্পল বাক্যগুলোতে কখনো কখনো দেখা যায় যে সাবজেক্ট অংশ শুধু নাউনই থাকে, আমরা মেইনলি জানি কিন্তু আসলে সাবজেক্ট নাউন দিয়েই সাবজেক্ট হয়ে থাকে, বাক্যের কর্তা হয় নাউন দিয়েই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার সেই নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ মিক্স থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন দুটি মিলেই সাধারণত সাবজেক্ট তৈরি হতে পারে, যেমন এখানে লেখা আছে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়। তো আসলে এরকম ক্ষেত্রে কীভাবে করা যায়, তখন আমরা এই সূত্রে শিখব যে সিম্পল স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট অ্যাডজেক্টিভ নাউন দুটি মিলে এটা সাবজেক্ট তৈরি হয়েছে। তারপরে ভার্ব, তারপরে এক্সট্রা অংশ। কমপ্লেক্স করতে বললে আমরা মেইনলি সাবজেক্ট নাউন অংশ নিয়ে কাজ করবো আগে। তো এর মধ্যে নাউন কোনটা নিশ্চয়ই বুঝতে পারছি, বয় একটা নাউন। তো বয়ের ক্ষেত্রে আমরা যখন আর্টিকেল ব্যবহার করবো তখন তো আর অ্যান হবে না, অবশ্যই এ হয়ে যাবে, এ বয়। হ্যাঁ, আমরা এই সাবজেক্ট বসালাম নাউন অংশটুকু। এরপরে হু হুইচ লিখবো, যদি সাবজেক্ট আমরা কি দেখতে পাই ব্যক্তিবাচক, তো বয়টা নিঃসন্দেহে এটা ব্যক্তিবাচক, তাহলে অবশ্যই হু লিখবো। এরপর কি করবো, আমরা একটা স্ট্রাকচারে বি ভার্ব ব্যবহার করবো। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর। তো এই বাক্যটা অবভিয়াসলি দেখা যায় প্রেজেন্ট টেন্স আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইজ ব্যবহার করব। হু ইজ বি ভার্ব হিসাবে ইজ ব্যবহার করলাম। এখন অ্যাডজেক্টিভ লাগবে এই স্ট্রাকচারে। অ্যাডজেক্টিভ পাবো কোথায়, আমরা সাবজেক্ট অংশের মধ্যে যে অ্যাডজেক্টিভটা অফ রেখেছিলাম অর্থাৎ বাদ দিয়ে রেখেছিলাম সেটাকে আমরা এখন লিখব, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস। বাস, আমার কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। আর কোনো কাজ নেই, অবশ্যই না। এরপরে আমরা কি করব, ব্যাক অংশগুলো আমরা লিখে দিব, তাহলে কিন্তু সহজেই বাক্যটা আমার কমপ্লেক্স কিন্তু হয়ে গেল। আশা করছি বাক্যটা তোমরা সহজে বুঝতে পারবা। না পারলে কমপ্লেক্স স্ট্রাকচারটা ফলো করবে, যে আমরা সাবজেক্ট অংশে শুধু নাউন অংশ নিয়ে কাজ করব। সাবজেক্ট নাউন নিয়ে কাজ করেছি, এরপরে এই নাউনটা সাবজেক্টটা ব্যক্তিবাচক কিংবা বস্তুবাচক হলে হু বা হুইচের পার্থক্য হবে। সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু, এটা বস্তুবাচক হলে হুইচ লিখব। এরপর সূত্রে বলছে বি ভার্ব লাগবে। বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর, এটা টেন্স প্রেজেন্ট ছিল তো এখানে ইজ বসাইছি। এরপর আমরা অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ পাবো কোথায়, সাবজেক্ট অংশের মধ্যে অ্যাডজেক্টিভ যেটা আমরা অফ রেখেছিলাম সেটা লিখব। তো এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াস লিখে দিয়েছি। এরপরে ব্যাক অংশ যা আছে সবই লিখছি আমরা, তাহলে কিন্তু বাক্যটা সহজেই আমার কমপ্লেক্স করা হয়ে গেল। তো আমরা আর একটা বাক্য দেখতে পারি, যেটা বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে। এ বিউটিফুল সিনারি
সুন্দর দৃশ্য, অ্যাট্রাক্টস আস, আমাদের আকর্ষণ করে। বাক্যটাকে আমি কমপ্লেক্স করব। তো আমরা কী করে বুঝবো বাক্যটা? তো আসলে হু ইজের কোথায় যোগ করবো? আমরা আবারও বলতেছি, সাবজেক্ট সাথে নাউন থাকে, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আসলে অ্যাডজেক্টিভ যুক্ত সাবজেক্ট ফ্রেজ হয়, অর্থাৎ এটা সাবজেক্ট ফ্রেজ বলা হয়। মানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ বিউটিফুল এবং নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দুটি মিলে যদি সাবজেক্ট গঠন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাকচারে সাজাতে পারি, অন্য কোনো স্ট্রাকচারে করা যাবে না। নিঃসন্দেহে যদি সাবজেক্ট অংশে আমরা অ্যাডজেক্টিভ নাউন দুটি মিলে আমরা ফ্রেজ গঠন হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই স্ট্রাকচার সাজাবো। তাহলে প্রথমত আমরা নিয়ম ছিল যে সাবজেক্ট অংশ নাউন অংশ লিখবো, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা অফ রেখে দেবো আমরা। তাহলে কী লিখবো? এ সিনারি, এ সিনারি। হ্যাঁ, এটা বস্তুবাচক সাবজেক্ট ছিল, কারণ সাবজেক্টের পরে বলছে হু বা হুইচ বসবে, এটা বস্তুবাচক সাবজেক্ট, তাহলে অবশ্যই আমরা এখানে হুইচ ব্যবহার করব। আর এখানে দেখবো তারপর বি ভার্ব, এটা যে বাক্যটা সিম্পলে ছিল সেটা কোন টেন্সে ছিল? বাক্যটা ছিল অবশ্যই সিম্পলে, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, তার মানে আমরা এখানে অবশ্যই ইজ ব্যবহার করব। যেহেতু একটা সিনারি ইজ দিলাম, এরপর সূত্র বলছে অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভের অফ রাখছি আমরা বিউটিফুল, ছেলে বিউটিফুল আমরা এখানে লিখবো। তাহলে কিন্তু বাস আমাদের বাক্যটা কমপ্লেক্স অনায়াসে খুব সহজেও হয়ে গেল। এখন আমাদের কাজ কি? ব্যাক অংশগুলো আমাকে লিখতে হবে। লিখে দিই, অ্যাট্রাক্টস আস। এই যে এইভাবে কিন্তু সহজে বাক্যটাকে আমরা কমপ্লেক্স করতে পারি সিম্পল থেকে। তো আশা করছি এই বাক্যটা তোমরা শিখতে পেরেছো এবং সহজেই পারবা। তো এরপরে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন থাকলে। সিম্পল বাক্যে কখনো কখনো পসেসিভ প্রোনাউন থাকে। পসেসিভ প্রোনাউন তোমরা অনেকেই শুনে থাকবে পসেসিভ প্রোনাউনের নাম, কিন্তু অনেকেই আবার চিনি না পসেসিভ প্রোনাউন কোনগুলো। তা আমি লিখে দিচ্ছি পসেসিভ প্রোনাউন কোনগুলো হয়। যেমন মাই থাকে, উই থাকে আওয়ার হয়, ইউ থাকে ইওর হয়, হি থাকে হিজ হয়, সি থাকলে হার হয়, তারপর দে থাকলে দেয়ার হয়, ইট থাকলে ইটস হয়। আরও হইতে পারে ব্যক্তির নামের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস, যেমন জামালস, কামাল, সুমিস, রহিমাস, এইরকম ক্ষেত্রে কিন্তু পসেসিভ প্রোনাউন হয় কাউন্ট। তো যদি কোনো সিম্পল বাক্যে আমরা এরকম পসেসিভ প্রোনাউনগুলো দেখতে পাই, তাহলে সেটা স্ট্রাকচার কীভাবে করবো আমরা লিখব। আমরা লিখে নিই পসেসিভ প্রোনাউন থাকলে। প্রথমত লিখে নিচ্ছি আমরা স্ট্রাকচার কীভাবে কমপ্লেক্স করবো। আমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স শিখছি। আবারও বলতেছি, স্ট্রাকচার হবে পসেসিভ প্রোনাউন, এর পূর্ব পর্যন্ত আমরা লিখব পর্যন্ত, প্লাস আমরা একটা হোয়াট বসাবো, তারপরে ব্যাক অংশে লিখবো। মানে পসেসিভ প্রোনাউন আগ পর্যন্ত লিখেছি, এরপর হোয়াট লিখবো, তারপর আমরা ব্যাক অংশে লিখবো, বাকি অংশ ব্যাক অংশ প্লাস একটা বি ভার্ব শেষে বসানো লাগবে, তাহলে ব্যাকরণ আমরা কমপ্লেক্স করা সম্ভব। একটা বাক্য দেখি আমরা, আই নো হিজ নেম, আমি তার নামটা জানি। বাক্যটাকে কমপ্লেক্স করতে বলবে। এরকম ছোটো ছোটো বাক্য, সেখানে দেখা যাবে অবশ্যই পসেসিভ প্রোনাউন ব্যবহার আছে। এখানে যে পসেসিভ প্রোনাউনগুলো আমি লিখেছি তার মধ্যে নিঃসন্দেহে এখানে হিজ আছে, তার মানে অবশ্যই বোঝা যায় যে পসেসিভ প্রোনাউন যুক্ত বাক্যটা আছে। এই বাক্যটা কমপ্লেক্স করতে বলবে, তখন আমি এই বাক্যটা স্ট্রাকচারে আমি বাক্যটা কমপ্লেক্স করবো। এই বাক্যটা অবশ্যই সিম্পলে। আমি আবারও বলছি, পসেসিভ প্রোনাউন যেসব বাক্যে দেয় সেই বাক্যগুলো সিম্পলে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষায় এগুলো সিম্পল বাক্য দেওয়া হয়, আমাকে কমপ্লেক্স করতে বলা হয়। তো কমপ্লেক্স করলে কিন্তু এইভাবে লিখবো আমরা। তো কীভাবে করবো? সূত্র লেখা আছে, পসেসিভ প্রোনাউনের পুরো পর্যন্ত লিখবো। এই বাক্যে পসেসিভ প্রোনাউন ছিল, হ্যাঁ ছিল হিজ, তাহলে আর আগের অংশ আমরা লিখে নিব। লিখবো আই নো, হ্যাঁ আমি আই নো লিখে নিলাম পসেসিভের আগ পর্যন্ত তারপর আমি হোয়াট বসাবো, একটা হোয়াট লিখে নিলাম। এরপরে বলছে ব্যাকে অংশ বসবে, ব্যাকে অংশ আর কি, সরি এটা অঙ্ক হয়েছিল আর কি। ব্যাকে অংশ কোনগুলো ছিল? পজিটিভ থাকে যেগুলো থাকবে সবগুলোই ব্যাকে অংশ। তো এটুকু লিখলাম আমরা। সূত্র ছিল পসেসিভের আগ পর্যন্ত লিখতে হবে, আমি সেটুকু লিখেছি কমপ্লেক্স করার সময়। এরপরে সূত্রে বলা হয়েছিল হোয়াট লিখতে হবে, আমরা হোয়াট লিখছি। এরপরে বলা হয়েছে পজিটিভ থাকে ব্যাক অংশ লিখবো, হ্যাঁ পজিটিভ থাকে ব্যাক অংশ ছিল হিজ নেম, সেটাও লিখেছি। এখন আমার কী কাজ? বি ভার্ব লিখতে হবে। বি ভার্ব মানে আমি আর ওয়াজ আর। তো বাক্যটা কোন টেন্স ছিল? সিম্পলে প্রেজেন্ট টেন্স, নো প্রেজেন্ট ফর্ম, তার মানে এখানে ইজ আমার লিখতে হবে। যদি এটা পাস্ট ফর্ম থাকতো তাহলে এখন ওয়াজ হতো। তো আশা করছি তোমরা পজিটিভ প্রোনাউন যুক্ত সিম্পল বাক্যগুলোকে কমপ্লেক্সে সহজে করতে পারবা। আবার বলে নিই, পজিটিভ প্রোনাউন যেখানে আছে তার আগ পর্যন্ত লিখবো, তারপর হোয়াট লিখবো, পজিটিভ থাকে ব্যাক অংশ লিখে দিব, তারপর আমরা একটা বি ভার্ব যোগ করবো টেন্স অনুসারে। প্রেজেন্ট হলে আমি জারেন, পাস্ট হলে ওয়াজ আর। নিঃসন্দেহে আমরা এভাবে বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স তৈরি করতে পারি। তো এইভাবে গেল এটা। এরপরে আমরা শিখব সেগুলো আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যে পরীক্ষাগুলো অনায়াসে আমাদের এসে থাকে।
তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কমপ্লেক্স থেকে সিম্পল শিখব। কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করা যায়। তো কোন নিয়মগুলো সাধারণত আমরা দেখব বাক্যের ভিতরে হয় না রয়েছে, তাহলে হয় থাকলে আমরা সিম্পল হয় না জায়গায় লিখব দ্য টাইম অফ নাম্বার 1 নাম্বার 2। কখনো কখনো দেখা যায় বাক্যের ভিতরে রেডি প্রোনাউন হিসেবে হোয়াই ব্যবহার হয়, তখন আমরা লিখব হোয়ার জায়গায় লিখব দ্য রিজন। তারপরে 3 নাম্বার, যদি বাক্যে দেখা যায় হাউ আছে হাউ, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লিখব দ্য প্রসেস অফ, এভাবে। তারপর নাম্বার 4, যদি দেখা যায় বাক্যটাতে হোয়ার আছে, তাহলে সেই ক্ষেত্রে হোয়ার জায়গা লিখব আমরা দ্য প্লেস অফ। এভাবে এই নিয়মগুলো আমরা শিখব। এগুলো কখন লিখবো আমরা নিয়ম? কমপ্লেক্স বাক্যে যদি বাক্যের ভিতরেই এগুলো ব্যবহার হয়। বাক্যের শুরুতে আসলে হয়ন ব্যবহার হয়, তো হয়ন ব্যবহার হলো, কিন্তু আমরা প্রথম পার্টে শিখিয়েছিলাম যে হয়ন কোনো বাক্যের শুরুতে থাকলে আমরা সেখানে অ্যাট দি টাইম অফ ব্যবহার করব। তো আসলে এগুলো মেইনলি ব্যবহার করছি বাক্যের শুরুতে না, বাক্যের ভিতরে। বাক্যের ভিতরে থাকলে আমরা এইভাবে বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি, অনায়াসে সেগুলো আমরা তৈরি করতে পারি। তাহলে আসলে কীভাবে হবে আমরা দেখিনি একবার। আবারও বলছি, এগুলো কমপ্লেক্স থাকবে বাক্যের ভিতরেই। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আমরা পরিবর্তন করবো এগুলাই। তাহলে কি আমার কাজ সিম্পল? হ্যাঁ না, আর এরপর আরেকটু কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। আমি একটা বাক্য সিম্পল করে দেখাচ্ছি। উই সি মিনা ডেইলি, আমরা মিনাকে প্রতিদিন দেখি। when she goes to স্কুল। বাক্যটা অবশ্যই কমপ্লেক্স আছে, আমাকে সিম্পল করতে বলা হবে। তাহলে সিম্পল কীভাবে করবো আমরা? তার নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে হোয়েন, হোয়াই, হাউ বা হোয়ার, এই 4টা রেডি প্রোনাউন যদি কোনো বাক্যের ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিম্পল করব কী হবে? হ্যাঁ, এখানে দেখা যায় হোয়েন, হ্যাঁ এখানে হোয়েন ছিল, তার মানে এগুলো যদি বাক্যের ভিতর দেখতে পাই, তাহলে সিম্পল করার সময় আর আগের অংশে কোনো পরিবর্তন আমরা করব না, অর্থাৎ এই অংশটুকু যা ছিল আমরা তাই লিখে নিব। অর্থাৎ এটুকু বলা হয় প্রিন্সিপাল ক্লোজ, এই ক্লোজের কোনো পরিবর্তন হবে না। উই সি মিনা ডেইলি, যা আছে তাই লিখে নিলাম আমরা। এরপরে হয়নের জায়গাটাকে পরিবর্তন করবো। এখানে হয়ন রয়েছে, এই যে এখানে হয়ন ছিল, তাহলে হয়নের জায়গা কি লিখবো? দ্য টাইম অফ। তো এখানে আমরা দ্য টাইম অফ ব্যবহার করি, দ্য টাইম অফ লিখলাম। এরপরে কি করবো আমরা? দেখবো এই হয়নের পরে কিংবা হোয়াইয়ের পরে কিংবা হাওয়ের পরে কিংবা হোয়াইয়ের পরে একটা সাবজেক্ট দেখা যাবে। যেমন এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা যদি কোনো প্রোনাউনের ফর্মে থাকে, যেমন আই, উই, হি, সি, ইউ, দে, এরকম প্রোনাউন ফর্ম থাকে, তাহলে নিঃসন্দেহে তার পসেসিভ ফর্ম করে দিব। আর যদি কোনো নাউন ফর্ম থাকে, তাহলে নাউন ফর্মগুলোকে কোনো পরিবর্তন না করে আমরা যা আছে তাই লিখে দিব। তো এখানে যেহেতু প্রোনাউন ছিল, তাহলে আমরা পসেসিভ করতে পারি হার, সি থাকলে হার আসলো। এরপরে কি কাজ? এরপর একটা ভার্ব থাকবে, ভার্বটাকে আমাকে অবশ্যই আইনযোগ করতে হবে। তবে কিছু কিছু স্টুডেন্টরা এইভাবে করা যেতে পারে, আমি দ্য টাইম অফ লিখছি কিন্তু এখানে সাবজেক্ট কোনো কিছু করিনি, সাবজেক্টটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে কি হবে না? হ্যাঁ, সেটাও করা যায়। যদি এভাবে করে উই সি মিনা ডেইলি দ্য টাইম অফ, যদি কেউ হারটা নাও লেখে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ভার্বটাকে আমাকে অবশ্যই নন ফাইনাইট ভার্বে মানে জিরান করে দেখাতে হবে। যদি এখানে প্রেজেন্ট পার্টিসিপলে কাজ করছে, তাহলে আমি ভার্বটা যেটা থাকবে তার সাথে কী করবো? আইএনজি যোগ। যে ভার্বই থাকবে, আমি সাবজেক্টটাকে পজিটিভ প্রণয়ন অংশে আমি পরিবর্তন করি কিংবা না করি, আমাকে ভার্বটাকে অবশ্যই আইনযুক্ত করতে হবে। তবে পজিটিভ করতে পারলে ভালো হয়। আমি পজিটিভ করি বা না করি, অর্থাৎ এই সাবজেক্টটা আমি পরিবর্তন করি বা না করি, এরপরে ভার্ব যেটা থাকবে অবশ্যই আমাকে আইনযুক্ত করতে হবে, তাহলে কিন্তু কাজ। এরপরে কি কাজ? আর কোনো কাজ নেই। বাক্য অংশ আমি যা আছে সবগুলো আমি তুলে নিব, তাহলে কিন্তু বাক্যটা আমাকে সিম্পল হয়ে যাবে। তো এই একই নিয়মে কিন্তু 4টাই শেখা যায়। হয় থাকলেও এই নিয়মে করা যাবে, হয় থাকলেও এই নিয়মে শেখানো যাবে বা অ্যান্সার করা যাবে। যদি কোথাও হাউ দেখা যায় দুই বাক্যের মধ্যে, তাহলে এই নিয়মে করা যাবে। যদি হোয়ার দেখা যায়, তাহলেও কিন্তু এই একই নিয়মে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল আমরা করতে পারি। তো আশা করছি তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই একটি নিয়ম ফলো করে বাকি নিয়মগুলোও একই নিয়মে আমরা করতে পারবো। শুধু আমরা এগুলোর জায়গাগুলো এগুলো পরিবর্তন করে দেবো। যেমন হয় ছিল দ্য টাইম অফ দ্য আমি কাজ করেছি। যদি হাওয়াই থাকে তাহলে আমরা দ্য রিজন অফ লিখবো, হাউ থাকলে দ্য প্রসেস অফ লিখবো এখানে, এবং হোয়ার থাকলে দ্য প্লেস অফ লিখবো। অর্থাৎ এই জায়গাগুলোর আগের অংশ পরিবর্তন করবো না, যা আছে তাই লিখবো। এই জায়গায় এগুলো পরিবর্তন করবো। এরপর সাবজেক্টের বিষয়টা বললাম, চেঞ্জ করতে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই, বাট ভার্বটাকে আমাকে অবশ্যই আইনযুক্ত করতে হবে। এভাবে কিন্তু আমরা
কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লাস্ট নিয়ম। আসলে অনেক স্টুডেন্টে আমাদের কিছু কিছু বাক্য থাকে সহজেই আমরা অনেকেই পরিবর্তন করতে পারি না। আসলে কীরকম বাক্যগুলো না পারলে আমরা এইভাবে করার চেষ্টা করব। বাক্যগুলো আসলে সিম্পলই থাকে, আমাকে কমপ্লেক্স করতে বলা হয়। তো কী হবে আমরা একটা কিছু কিছু বাক্য দেখে নিচ্ছি। যেমন থাকতে পারে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাক্যটা সিম্পল আছে, আমাকে কমপ্লেক্স করতে বলা হবে। তো যদি এইরকম বাক্য আমি যদি পাই তাহলে আসলে কীভাবে কমপ্লেক্স করব। এই স্ট্রাকচার আমরা কমপ্লেক্স সাজাতে পারি। প্রথমত আমরা ইট লিখে নিব, তারপরে এই যে সিম্পল বাক্যটা ছিল সেটা টেন্স অনুসারে আমি একটা বি ভার্ব লিখব, তারপরে সিম্পল বাক্যের সাবজেক্ট অংশ লিখব, সাবজেক্ট লিখলাম। এরপর কি করব আমরা এই সিম্পল বাক্যের সাবজেক্ট অর্থাৎ যেমন অনেস্টি আছে, এটা ব্যক্তিবাচক হলে আমরা হু লিখব, আর বস্তুবাচক হলে আমরা অবশ্যই হুইজ ব্যবহার করব। তারপর আর কোনো কাজ নেই, সিম্পল বাক্যের যে ভার্ব ছিল সে ভার্ব থেকে বাক্যাংশ লিখব, হু হুইজ, তারপরে আমরা ভার্ব মানে ফাইনের ভার্ব, তারপরে আমরা বাক্যাংশ যা যা ছিল সবগুলো আমরা তুলে দিব। তাহলে কিন্তু কমপ্লেক্স করা সম্ভব, খুবই সহজেই করা যায়। তো এরকম কিছু কিছু বাক্য আসে আমাদের ক্ষেত্রে, আমাদের কাছে যে প্রশ্নগুলো আমরা আসলে কীভাবে কমপ্লেক্স করবো আমরা কনফিউশন হয়ে যায়, কনফিউজে পড়ে যায়। যে বাক্যগুলো আসলে কোনো নিয়মেই তো ফেলানো যায় না। যারা জানে না বা যারা জানেও তারা এই নিয়মটা অবশ্যই ফলো করবে। তাহলেই এটা কিন্তু আসলে না পারলেই বুদ্ধি। না পারলে বলতে আসলে যদি আমরা করতে না পারি তখন এই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ইট লিখে নিই, তারপরে কী লিখতে বলছে বি ভার্ব লাগবে, বি ভার্ব নাম ইজ আর, যেহেতু এখানে ইজ ছিল এখানেও আমরা ইজ ব্যবহার করব। এরপরে বলছে বাক্যের সাবজেক্ট লিখতে হবে, বাক্যের সাবজেক্ট কী ছিল অনেস্টি। তো অনেস্টি লিখলাম। এরপরে কি করব এই সাবজেক্টটা ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক আমরা দেখব। এটা ছিল অনেস্টি বস্তুবাচক, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা হুইচ ব্যবহার করব। এরপরে কি কাজ, আর কোনো কাজ নেই। এই প্রশ্নের যে ভার্ব ছিল সেখান থেকে বাক্যাংশ আমরা লিখে দেব, ইজ দ্য বেস্ট পলিসি। এভাবে কিন্তু আমরা বাক্যগুলোকে সহজে আমরা করতে পারি। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি। ইউনিটি ইজ স্ট্রেংথ। এই বাক্যটা আমরা যদি কমপ্লেক্স করতে বলে তাহলে কীভাবে কমপ্লেক্স করব, আমরা সহজেই করতে পারবো। নিঃসন্দেহে আমরা এই নিয়ম ফলো করবো। কারণ এই ছোটো বাক্যটিকে আমরা কমপ্লেক্স করতে গেলে আসলে অন্য কোনো নিয়মেই ফেলানো সম্ভব না। আমরা সহজেই এই নিয়মে ফেলে কাজ করতে পারবো। ইট লিখবো, প্রথমত আমরা বি ভার্ব লিখবো, ইজ ছিল এখানে আমরা ইজ ব্যবহার করবো। তো বাক্যের সাবজেক্ট লিখে নিব স্ট্রাকচার অনুসারে, তাহলে ইট ইজ ইউনিটি। এটা বস্তুবাচক ছিল তাহলে অবশ্যই আমরা হুইচ লিখবো। তারপর কী করবো, প্রশ্নের ভার্ব থাকে বাক্যাংশ লিখে নিব। এটা কিন্তু অতিরিক্ত ভার্ব নিতে হয়েছে সূত্র অনুসারে, আর এটা বাক্যের যে ভার্ব ছিল সেটা লিখতে হবে। তাহলে এটা কিন্তু হয়ে গেল বাক্য আমাদের কমপ্লেক্স। এভাবে কিন্তু বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স কিন্তু করতে পারি। আর একটা সিরাসেরিতে খুবই কমন একটা এক্সাম্পল, আমি সেটা একটু লেখার চেষ্টা করছি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো এই বাক্যটাকে কমপ্লেক্স বেশিরভাগই পরীক্ষায় দেখতে দেখা যায়, পরীক্ষায় থাকে। তাহলে কীভাবে করবো, আমরা এই সূত্রে কিন্তু ফেললে এখন অনায়াসে পারবো। তো আশা করছি শিক্ষার্থী বন্ধু তোমরা সহজেই কিন্তু বাক্যগুলোকে পরিবর্তন করতে পারবা। তো প্রথমে আমরা ইট লিখে নিই, টেন্স অনুসারে এখানে ইজ, তারপরে বাক্যের সাবজেক্ট হেলথ, একটু ঠান্ডা লেগেছে, ইট ইজ এ হেলথ। তারপরে হেলথ বস্তুবাচক ছিল, তাহলে অবশ্যই আমরা কী লিখবো, হুইচ, বাক্যাংশ যা ছিল আমরা সেগুলো লিখে দিব। তাহলে কিন্তু সহজে বাক্যগুলো আমরা কমপ্লেক্স করতে পারি। আচ্ছা, আশা করছি ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পরীক্ষায় যে ধরনের আসে আমরা সবগুলোই পার্ট 1 অর্থাৎ ক্লাস 1 নাম্বার থেকে ক্লাস 5 অর্থাৎ 5টা ক্লাস আমি ভাগ করে করে সবগুলো নিয়মই শেখানোর চেষ্টা করেছি। তোমরা এগুলো নিয়ম শিখে বাসায় যদি বসে প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করছি এই সমস্যাগুলো তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। অনায়াসে তোমরা সিম্পল কমপ্লেক্স, কমপ্লেক্স সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড এই বাক্যগুলো কিন্তু সহজেই তোমরা পরিবর্তন করতে পারবে। তো এরপরও যদি দেখি কোনো সমস্যা থাকে, যদি আমরা কিছু বাক্য পরিবর্তন না করতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তীতে সেইটা ক্লাস নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকে যে এই বাক্যটা আমরা আসলে এভাবে পরিবর্তন করতে পারি না বা এই নিয়ম থাকে, এই নিয়মটাতে আমরা কীভাবে করব, যদি এরকম কোনো কোশ্চেন কারো থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এর পরবর্তীতে আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব সিম্পল কমপ্লেক্সের উপরে।
তো আর একটা বিষয় না বললেই নয়, আমার চ্যানেল আর নতুন আসলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে যারা আমার ক্লাসগুলোকে ভিউ করছো। ক্লাসগুলোকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই চাপ দিয়ে অলে চাপ দিয়ে আমার পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।